দেখতে দেখতে ১ বছর হয়ে গেল। আমরা দেশ ছেড়ে ইংল্যান্ডে এসেছি। আগের বছর ২রা মে আমরা ১ম বার লন্ডনের মাটিতে পা রেখেছিলাম। একদিকে নতুন দেশে পাড়ি দেওয়ার আনন্দ, অন্যদিকে নিজের পরিবারের লোকজনদের ছেড়ে যাওয়ার বিষণ্ণতা। আর এর মাঝে হাজারো অজানা অভিজ্ঞতার মধ্যে দিয়ে আগের বছর এই দিনটা আমাদের কেটেছিল। আর এর মধ্যে বেশিরভাগটাই ছিল ভীষণ কষ্টকর অভিজ্ঞতা। তার কারণ আমাদের ২টি বাচ্চা আছে। আর এই ২টো বাচ্চাকে নিয়ে এত ঘন্টার জার্নিতে ফ্লাইটে কি রকমের সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়েছিল। সার্ভিস অ্যাপার্টমেন্টে পৌঁছাবার পর আমাদের কি সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। ইমিগ্রেশনে আমাদের কি প্রশ্ন করা হয়েছিল। বা আমাদের মতন একদম সাধারণ মধ্যবিত্ত বাড়ি থেকে যখন কোনো মানুষ বিদেশের মাটিতে ১ম বারের জন্য পা রাখে, তো তখন তাকে কি রকম সমস্যার মধ্যে পড়তে হয়। তো সেই সবকিছুই আলোচনা করব আজকের ব্লগের মাধ্যমে। তো নমস্কার, মহুয়াস টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইংল্যান্ডে আসার ১ম দিনে হাজারো সমস্যার মধ্যে পড়তে হলেও কিছু হাস্যকর ব্যাপারও আমাদের সাথে ঘটেছিল। তবে শেষ পাতে মিষ্টির মতন হাস্যকর অভিজ্ঞতাগুলো ভিডিও শেষের দিকে শেয়ার করলাম। ১ম বার বিদেশে পাড়ি দিচ্ছি, তাই জন্য ২ রাত আমাদের কারোরই ঘুম হয়নি। তার উপর আমার যেহেতু ভার্টিগোর প্রবলেম আছে, তো তাই কোনোদিনও প্লেনেতে চড়িনি। তো ১ম বার প্লেনে চড়াটাই ছিল আমার কাছে সবথেকে বড় চ্যালেঞ্জিং। আমরা যেহেতু সুদীপ্তর কাজের সূত্রে বিদেশের মাটিতে এসেছিলাম, তো তাই জন্য ফ্লাইটের টিকিটের অ্যারেঞ্জমেন্ট সুদীপ্তদের অফিস থেকেই করে দিয়েছিল। আর আমাদের সাথে যেহেতু ২টো বাচ্চা ছিল, তো তাই সুদীপ্তদের অফিস থেকে ভীষণ ভালো ফ্লাইট আমাদেরকে দিয়েছিল। আমাদের একদম ডাইরেক্ট ফ্লাইট ছিল না, একবার ব্রেক করতে হয়েছিল। সকাল ৯টার সময় আমরা কলকাতা এয়ারপোর্ট থেকে ফ্লাইটে উঠি। তারপরে কলকাতা থেকে আবুধাবিতে নামি দুপুরবেলার দিকে। আর ওখানে আমাদের নেক্সট ফ্লাইট ধরার জন্য ১ ঘন্টার মতন হাতে টাইম ছিল। তারপরে আবুধাবি থেকে একদম সোজা লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট। টোটাল ধরে নিন ওই ১৬ ঘন্টার মতন জার্নি ছিল। আর আমাদের ২টো ফ্লাইটসই এমারেটসের ছিল। এবারে আপনাদেরকে বলি যে ফ্লাইটে আমাদের কি সমস্যা হয়েছিল। তো ১ম ফ্লাইটটাতে আমাদের সেরকম খুব একটা সমস্যা হয়নি। কারণ যেহেতু আমাদের ৯টার সময় ফ্লাইট ধরা ছিল, তো তাই বাড়ি থেকে আমাদেরকে ভোর ৫টার সময় বেরিয়ে আসতে হয়েছিল। যে কারণে আমাদের মতন বাচ্চাদেরও রাতের বেলা খুব একটা ভালো ঘুম হয়নি। তাই ফ্লাইটে উঠে কিছুক্ষণ ওই সিটের পিছনের দিকে যে ট্যাবলেটগুলো লাগানো থাকে, তো সেই ট্যাবলেটগুলোতে কার্টুন দেখছিল আর তারপরে ঘুমিয়ে পড়েছিল। ১ম ফ্লাইটে খাওয়া দাওয়ারও ঠিকঠাক করে খেয়ে নিয়েছিল। কিন্তু আবুধাবিতে পৌঁছাবার ঠিক ১ ঘন্টা আগে টুগ্গুর বদমাইশি শুরু হয়ে যায়। তবুও সেটাকে কোনো রকমে ম্যানেজ করে নিয়েছিলাম। কিন্তু সমস্যা শুরু হয় ১ম ফ্লাইট ছাড়ার পর থেকে। একে তো ২য় ফ্লাইট ধরার জন্য আমাদের কাছে হাতে টাইম ছিল ভীষণ কম। তার উপরে আবুধাবির ওই এয়ারপোর্টটা হচ্ছে বিশাল বড়। একদিকে ২টো বাচ্চা আছে আমাদের সাথে, তার উপরে হ্যান্ড ব্যাগেজও কিছু ছিল। তো সেই সমস্ত কিছুকে নিয়েই দৌড়ে আমাদেরকে নেক্সট ফ্লাইটটা ধরতে হয়েছিল। তো ফ্লাইট ধরার আগের মুহূর্ত পর্যন্ত আমরা ভীষণ রকম টেনশনের মধ্যে পড়ে গিয়েছিলাম। আর এরপরে শুরু হয়ে যায় ভীষণ রকমের প্রবলেম। টুকু এমনিতেই প্রচণ্ড দুরন্ত, ওকে এক জায়গায় কোনোভাবেই আটকে রাখা সম্ভব নয়। তার উপরে এত ঘন্টার জার্নি, ওই একটা জায়গায় চুপচাপ আটকে থেকে ও তো প্রচণ্ড পরিমাণে কান্না শুরু করে দিয়েছিল। আর তাছাড়া ওর তখন বয়সও ছিল ভীষণ কম, কথাবার্তা ঠিকঠাকভাবে বলতে পারতো না। তো তাই ওর কি সমস্যা হচ্ছিল সেটাও বুঝতে পারছিলাম না। এত ঘন্টার জার্নিতে হয়তো ওর কানে খুব প্রবলেম হচ্ছিল, কারণ এমনিতেই ফ্লাইটে উঠলে বড় মানুষেরই ওই প্লেনের আওয়াজে কান বন্ধ হয়ে আসে বা ভীষণভাবে কান কটকট করে। তার উপর ভালোভাবে ঘুম হয়নি, ভালোভাবে খাওয়া দাওয়া হয়নি। খাওয়া দাওয়া করলেও বাড়ির খাবার দাবার আর ফ্লাইটের খাবার দাবারের মধ্যে তো অনেকটাই পার্থক্য আছে। তাই হয়তো পেটে ব্যথা করছিল। মোটমাট সবকিছু নিয়ে এত বিশাল সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়েছিল যে মাঝখানে আমাকে আর সুদীপ্তকে ওই টুগুকে কোলে নিয়ে গোটা ফ্লাইটে পায়চারি করতে হয়েছিল। টুগু যেহেতু প্রচন্ড পরিমাণে ছোট ছিল, তো তাই আমাদের সাথে যেসব যাত্রীরা ছিল তারাও বিভিন্ন রকমভাবে চেষ্টা করে যাচ্ছিল যদি কোনো রকমভাবে চুপ করানো যায়। কিন্তু কোনোভাবেই সে তো চুপ হওয়ার নয়। তাই চলন্ত ফ্লাইটে পায়চারি করছিলাম বলে কোনো এয়ার হোস্টেস বা কেউই কোনো রকমের কোনো অবজেকশন আমাদেরকে জানায়নি। তারপরে ওই করতে করতে হিথ্রোতে নামার ঠিক ২ ঘন্টা আগে টুগু ঘুমোয়, আর তখন আমি ওকে নিয়ে একটু শান্তিতে ফ্লাইটের মধ্যে বসতে পারি। আমার ধারণা যেহেতু আমরা দিনের ফ্লাইট ধরেছিলাম, তাই জন্য আমাদের এতটা প্রবলেম হয়েছিল। হয়তো রাতের ফ্লাইট ধরলে এতটা প্রবলেম হতো না। তো যাই হোক, আমরা যখন হিথ্রোতে নামি তো তখন সন্ধ্যে ৭:৩০ মতন বাজে।
আর বাইরের দিকে তাকিয়ে দেখি তখনও খটখট করছে রোদ। সেটা দেখে তো আমি ভীষণ অবাক হয়ে গিয়েছিলাম, কারণ আমাদের দেশে গরমকালের দিকেও ওই 6:30 বা 6:45 দিকেই সন্ধে হয়ে যায়। আমরা ফ্লাইটের সিটটাও ভীষণ ভালো জায়গায় পেয়েছিলাম, মানে গেটের একেবারে সামনে। তো তাই ফ্লাইট যখন হিথ্রোতে ল্যান্ড করে, তো তখন সবার আগে ফ্লাইট থেকে আমরাই নেমেছিলাম। কিন্তু তাতেও ইমিগ্রেশনের সামনে দেখলাম বিশাল বড় লাইন, কারণ আগের ফ্লাইট থেকে যেসব লোকজন এসেছিল তো তারা অলরেডি কিউতে দাঁড়িয়েছিল। আর ওই কিউতে দাঁড়িয়ে মনে হচ্ছিল আমি বোধহয় এখানেই শুয়ে পড়ি, কারণ শরীর একেবারে ছেড়ে দিয়েছিল। আর তার উপরে ইমিগ্রেশনে আমাদের 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। যেহেতু আমি সুদীপ্তর ডিপেন্ডেন্ট হিসেবে গিয়েছি, তো সেই কারণে আমাকে কোনো রকম প্রশ্নই ইমিগ্রেশনে করেনি। সুদীপ্তকে সামান্য কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেছিল, যেরকম কি ভিসায় এসেছে, কত দিনের জন্য এসেছে, কোন জায়গায় কাজকর্ম করে, বা ওই যে জায়গায় কাজ করে তো সেই জায়গার পেপার দেখতে চেয়েছিল। তো সামান্য কিছু প্রশ্নই ওকে জিজ্ঞাসা করেছিল। আর তারপরে আমাদের যে চেকিং ব্যাগেজগুলো সেগুলোকে কালেক্ট করি। আমরা আগে থেকেই একজন সাউথ ইন্ডিয়ান দাদাকে, মানে ড্রাইভারকে আর কি বলে রেখে দিয়েছিলাম। তো উনি ভীষণ ভালো ছিলেন, ভীষণ হেল্পফুল। একে তো লাগেজগুলো তুলতে আমাদেরকে সাহায্য করেছিলেন, আর তারপরে সার্ভিস অ্যাপার্টমেন্টে গিয়েও ভীষণ রকম হেল্প পেয়েছিলাম ওনার কাছ থেকে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি যে আমরা বাড়ি ভাড়া পাইনি বলে সার্ভিস অ্যাপার্টমেন্ট বুক করে নিয়েছিলাম, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বাড়ি ভাড়া পেলেও লোকজনকে সার্ভিস অ্যাপার্টমেন্ট বুক করতে হয়। তার কারণ হলো যে কোনো লেটিং এজেন্সি ইউকেতে 5টার পরেই বন্ধ হয়ে যায়। তো তাই আমরা যেরকম টাইমে এসেছিলাম, মানে 9:30টার সময় আমরা সার্ভিস অ্যাপার্টমেন্টে ঢুকেছিলাম, তো সেই সময়তে কেউ তো আমার জন্য চাবি নিয়ে বসে থাকবে না, কারণ ফ্ল্যাটের বা বাড়ির চাবি হ্যান্ডওভার করার আগে যে কোনো লেটিং এজেন্সি যে বাড়ি ভাড়া নিচ্ছে তাদের প্রত্যেকের পাসপোর্ট কিন্তু চেক করে। তাই জন্য যেহেতু লেটিং এজেন্সিগুলো 5টার সময় বন্ধ হয়ে যায়, তো তাই কেউ যদি 6টার সময়তেও আসে তাহলেও তার পক্ষে ফ্ল্যাটের বা বাড়ির চাবি পাওয়া সম্ভব নয়। তো যে কারণে আমরা একটা এয়ারবিএনবি বুক করে নিয়েছিলাম। আর এয়ারবিএনবি কি সেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। আর এই এয়ারবিএনবিতে এসেও ভীষণ রকম প্রবলেমের মধ্যে আমাদের পড়তে হয়েছিল। তার কারণ আমরা যখন আমাদের দেশে কোথাও ঘুরতে বেড়াতে যাই, যে হোটেলে আমরা রুম বুক করি, তো একজন এসে চাবি খুলে খুব ভালোভাবে রুম দেখিয়ে দিয়ে যায়। কিন্তু ইউকেতে এয়ারবিএনবি বুক করলে কেউ আমাদের দেশের মতন চাবি হ্যান্ডওভার করতে আপনার কাছে আসবে না। যে রুমটা ধরুন আপনি বুক করছেন, তো সেখানে ঢোকার ঠিক 1 ঘন্টা আগে আপনাকে একটা পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে। আর সেই পাসওয়ার্ডে ক্লিক করলে একটা হিডেন জায়গা থেকে আপনাকে চাবি কালেক্ট করতে হবে। আর এই পুরো প্রসেসটা যারা প্রথমবার বিদেশের মাটিতে পা রাখছে তাদের ক্ষেত্রে বিশাল বড় প্রবলেমের, মানে বুঝতেই পারবে না যে কোথা থেকে কি করতে হবে। তো আমাদের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল, আমরাও বুঝতে পারছিলাম না যে কোথা থেকে কি করব। তো সেই সময়তে আমাদের যে ড্রাইভার দাদা ছিলেন উনি ভীষণ রকমভাবে হেল্প করেছিলেন। এর পরে ঘটনাগুলো আপনাদেরকে জানাচ্ছি, তবে তার আগে বলে রাখি যে আমরা একটা দোকানে এসেছিলাম সুদীপ্তর একটা সোয়েটার কেনার জন্য আর ঘরের কিছু টুকটাক জিনিসপত্র কেনার জন্য। আমাদের এখান থেকে যা কিছু কেনাকাটা করা ছিল সবই হয়ে গেছে। আর এখানে এই যে বক্স টাইপের করা আছে বিভিন্ন রকম লাইটিং করা, তো এগুলো হচ্ছে সেলফি নেওয়ার বা ছবি তোলার জায়গা। এত সুন্দর দেখতে লাগছে জায়গাটা যে লোভ সামলাতে না পেরে মায়েতে আর ছেলেতে বেশ কয়েকটা ছবি এখানে তুলে নিলাম। আজকে কুহু আমাদের সাথে আসেনি, না হলে ও এলেও ভীষণ খুশি হতো এই জায়গাগুলো দেখে। এখন আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, তো চলুন রাস্তায় যেতে যেতে বাদবাকি গল্পটা আপনাদেরকে শোনাই। রাত্রি 9:30 নাগাদ আমরা সাউথহ্যাম্পটনের একটা এয়ারবিএনবিতে ঢুকে যাই। আর আমাদেরকে এয়ারবিএনবিতে ঢুকিয়ে দিয়ে ড্রাইভার দাদাও চলে যান। রুমে ঢোকার কিছুক্ষণ বাদে সুদীপ্ত একটুখানি বাইরে, মানে রাস্তায় বেরিয়েছিল, কিন্তু ও ভুল করে আমাদের রুমের যে চাবিটা সেটা নিয়ে যেতে ভুলে গিয়েছিল। অবশ্য ভুল করে নয়, ও ভেবেছিল যে দরজা তো আমি লক করছি না আর গেটের সামনেই দাঁড়িয়ে আছি, তো তাহলে এক্ষুনি কাজ মিটে গেলেই ঘরেতে ঢুকে পড়বো। কিন্তু তখনও জানতো না যে দরজা লক না করলেও নিজে নিজেই দরজা লক হয়ে যায়। তো চলুন পুরো প্রসেসটা বরঞ্চ আপনাদেরকে দেখাই। এখানে যে কোনো রকম দরজা খোলার সময়তে এমনি অটোমেটিক্যালি খুলে যায়, বা এমনি আপনি ভেতর থেকেও খুলে দিতে পারেন, মানে তার জন্য চাবির কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু ঘর থেকে বাইরে বেরোবার সাথে সাথেই দরজাটা লক হয়ে যায়। আর তারপরে এই রকম ফব বা চাবির সাহায্যে দরজাটা খুলতে হয়। যদি ফবের সিস্টেম থাকে তো তাহলে লকের ওখানে নিশ্চয়ই কোনো সাইন থাকবে, তো যেখানে টাচ করলেই দরজাটা অটোমেটিক্যালি খুলে যাবে।
কোনো ফ্ল্যাটেতে আবার এইরকম ধরনেরও ফব থাকে। তো একটা জায়গায় এক রকমের সিস্টেম থাকে, বা কোনো জায়গাতে এমনি প্লেন চাবি দিয়েও দরজা খোলা হয়। তবে এখানকার সমস্ত অ্যাপার্টমেন্টেই বাইরে বেরোবার সাথে সাথেই দরজা কিন্তু লক হয়ে যায়। আর চাবি যদি কারোর কাছে না থাকে তো তখন এই যে নাম্বারগুলো আছে, তো এখান থেকে ফ্ল্যাটের যে নাম্বার সেটাকে ডায়াল করে দেখুন একটা ঘন্টা টাইপের একটা সাইন দেওয়া আছে, তো ওখানে ক্লিক করতে হয়। ওখানে ক্লিক করার সাথে সাথে আপনার ঘরে যে ফোন রাখা আছে তো সেখানে রিং হতে থাকে। আর এখানে তখন এই চাবির যে সাইনটা দেওয়া আছে, তো এই বাটনটাকে ক্লিক করতে হয় তখন। এখানে ক্লিক করার সাথে সাথেই দরজা খুলে যাবে। আর যদি কোনো সময় কোনো স্ট্রেঞ্জার আছে, মানে আপনি হয়তো জানেন না যে কে আসছে, তো তখন ফোনেতে আপনি তার সাথে কথাও বলে নিতে পারেন। এবারে বলুন, এত ধরনের ঘোরালো পেঁচালো সিস্টেম যে প্রথমবার বিদেশের মাটিতে পা রাখছে তার পক্ষে কি করে জানা সম্ভব? এরপরে আপনাদেরকে জানাই সেই হাস্যকর অভিজ্ঞতার কথা। ইউকের প্রত্যেকটা বাড়িতে বা প্রত্যেকটা ফ্ল্যাটেতেই যে সমস্ত পাবলিক এরিয়াগুলো আছে, তো সেখানে লাইট জ্বালাবার জন্য কোনো সুইচ লাগানো থাকে না। এখানের প্রত্যেকটা জায়গাতেই সেন্সর লাগানো থাকে, মানে লোকজন বাইরে বেরোবার সাথে সাথে অটোমেটিক্যালি লাইটগুলো তখন জ্বলে যাবে। এবার আমি তো সেটা জানতাম না। আর আমরা যে সার্ভিস অ্যাপার্টমেন্টটা বুক করেছিলাম, তো সেটা এখন যে ফ্ল্যাটটাতে থাকি তো এটার মতন এত বড় নয়, একটুখানি ছোট ছিল। আর তার উপরে গেটের যে সামনেটায় তো সেখানে আবার একটু বাগান টাইপের করা ছিল। এবারে গেটটা যেমনি খুলেছি অমনি পা দিতেই সঙ্গে সঙ্গে লাইটগুলো সব জ্বলে উঠেছে। আর আমি তো কি ভয়ে পেয়ে গেছি, আমি ভাবলাম যে বাবা এ কি কোনো ভূতের বাড়িতে এসে পড়লাম। যেমন ভূতের বাড়িতে যাওয়ার সাথে সাথে লাইটগুলো বন্ধ হয়ে যায়, এখানে অবশ্য কেসটা ছিল উল্টো। এখানে আবার গেটে ঢোকার সাথে সাথে বন্ধ লাইটগুলো হঠাৎ করে জ্বলে উঠেছিল। আর তার উপরে সাউথহ্যাম্পটনে আমরা যে জায়গাটাতে থাকতাম তো সেখানে সিগাল ছিল অনেক বেশি, যেহেতু ওটা সামুদ্রিক এরিয়া তাই। তো ওই সিগালের আওয়াজটা হচ্ছে ওই ভূতের সিনেমায় যেরকম আওয়াজটা হয় না, পাখির আওয়াজটা, ঠিক একদম সেরকম। তাই ওই আলো জ্বালার সাথে সাথে হঠাৎ করে একটা সিগাল ক্যাঁ ক্যাঁ করে ডেকে উঠেছিল। আর সেই কারণে আমি এমন ভয় পেয়ে গেছিলাম যে কি বলবো। ওই দিন ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু এখন যখন ওইসব কথাগুলো মনে করি তো তখন খুব হাসি পায়। আজ থেকে ঠিক 1 বছর আগে আজকের এই দিনটা সত্যি আমাদের জন্য ভীষণ কষ্টকর ছিল। মানে এখনো আমার মনে আছে, এয়ারবিএনবিতে ঠিক ঢোকার আগে আমরা একটা দোকান থেকে কিছু সামান্যই খাবার দাবার কিনে নিয়েছিলাম, কিন্তু আমরা বড়রা তো ছেড়ে দিন, বাচ্চারা পর্যন্ত একটা সামান্য জিনিসও মুখে দিতে পারেনি। সবাই এতটাই টায়ার্ড হয়েছিল। আর ইংল্যান্ডের মাটিতে প্রথমবার পা রেখে কি সমস্যার মধ্যে পড়তে হয়েছিল, তো সেই সব কিছুই তো আপনাদেরকে জানালাম। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।